আপনি শুরুতেই কতগুলো তথ্য দিয়েছেন। গত বছর বিআইডিএস এর একটা তথ্যে দেখা গেছে, একটা গবেষণায়, যে বাংলাদেশে চিকিৎসার জন্য, এবং এটি ডোমেস্টিক এবং যারা বাইরে চিকিৎসা করতে যান তাদের মধ্যে প্রায় ৬১% মানুষ প্রতি বছর, ৬১ লাখ মানুষ চিকিৎসা ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে চলে যায়। আমাদের দেশের মধ্যে যে চিকিৎসা ব্যয় করতে হয়, নির্ধারিত ব্যয়ের প্রায় ৭৩% খরচ রোগীর নিজেকে বহন করতে হয়। আবার বাংলাদেশ থেকে যে রোগীরা বিদেশে যান, প্রায় ১৯টা দেশে আমাদের এখান থেকে চিকিৎসা গ্রহণ করার জন্য বিদেশে যান, তার অর্ধেক যান প্রতিবেশী ভারতে। এবং এই অর্ধেক যাওয়ার ফলে ২০২৩ সালে প্রায় ৪.৫ লক্ষ রোগী ভারতে গেছেন চিকিৎসা গ্রহণ করার জন্য। আমরা কেন বাইরে চিকিৎসা গ্রহণ করতে যাই? আমরা বাঁচার জন্য চেষ্টা করি, এবং একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন এবং যখন তিনি অনুধাবন করেন যে অসুখটায় তিনি আক্রান্ত হয়েছেন, এতে তার জীবনহানি ঘটতে পারে, তখন তিনি কিন্তু অন্য কোনো দিকে তাকান না। তার সহায় সম্পত্তি সব কিছু বিক্রি করে তিনি চেষ্টা করেন নিজেকে বাঁচিয়ে তোলার জন্য। এবং এই কাজটি করতে গিয়ে আমি এই যে তথ্যটি দিলাম, ৬৩ লক্ষ মানুষ প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে চলে যায়। এই অবস্থাটা পরিবর্তন কি আমরা করতে পারতাম না? বাংলাদেশটার বয়স হয়েছে ৫৩ বছর, ৫৪ বছরে আমরা পদার্পণ করেছি। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই সময়কালে আমাদের এখানে যারা শাসন করেছেন, আপনি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞেস করেন, প্রত্যেককে বলছেন যে আমাদের সময়ে দেশের ব্যাপক উন্নতি ঘটিয়েছি। তাকে যদি জিজ্ঞেস করেন, তিনি সেক্টর ওয়ারি আপনাকে বলে দিবে যে আমাদের এই এই জায়গাটায় উন্নতি হয়েছে। আবার যখন তারা অসুস্থ হন, তখন তারা কেউ শক্তি প্রয়োগ করেন, কেউ কান্নাকাটি করেন যে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে হবে, এবং জনগণের সাথে এক ধরনের ঠাট্টা মশকরা তামাশাও করেন। আপনি একটু আগে বললেন যে বাংলাদেশে গত সরকারের সময়, আমার পরিষ্কার মনে আছে, তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি তার বিদায়ের শেষ দিকে হঠাৎ করে শুনলাম তিনি তার চোখের চিকিৎসা করার জন্য পৃথিবীর ৩টা বড় দেশে যাচ্ছেন, এবং তার সঙ্গে যাচ্ছেন ৪৩ জন সহযোগী। অর্থাৎ এটা যে একটা প্লেজার ট্রিপ ছিল, এটাকে কি বলার কোনো দরকার আছে? আপনার এখানে চোখের চিকিৎসার জন্য আপনি বিদেশে যাচ্ছেন, আবার সেই সরকারের সময় প্রধানমন্ত্রী রাস্তাঘাট সব কিছু বন্ধ করে তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে, চক্ষু হাসপাতালে যাচ্ছেন, এবং তিনি দেখাচ্ছেন যে আমি ২০ টাকার টিকিট কেটে সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে আমি এখানে চিকিৎসা গ্রহণ করছি। অর্থাৎ রাষ্ট্র এবং সরকার আপনার এই যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাটাকে পুঁজি করে যে ধরনের নাটকটা করছে, আপনার সাথে ঠাট্টা করছে, এগুলো কি চাইলে বন্ধ করা সম্ভব না? আমি মনে করি আমাদের এখানে প্রতি বছর যে রিসোর্স আপনি এই চিকিৎসা ব্যবস্থার জন্য বরাদ্দ করেন, প্রপারলি যদি সেটি পুরোটা না হলেও একটা অংশ যদি ব্যবহার করা হতো, তাহলে আমাদের এই যে বিদেশমুখিতা, এটাকে আমরা কমিয়ে আনতে পারতাম। এখন আমাদের এখানে সমস্যাগুলো কি কি, আমি নিশ্চয়ই এর পরের পার্টে যখন সুযোগ পাবো আমি সেগুলো বলবো। তবে আমি এখনও মনে করি যে বাংলাদেশের যে হিউম্যান রিসোর্সকে আমরা যতটুকু ডেভেলপ করতে পেরেছি, আমার ধারণা আমরা যে বাজেটটা এখানে বরাদ্দ করছি, এই বরাদ্দটা প্রপারলি যদি ইউটিলাইজ করা হতো, এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমাদের যে আস্থার সংকটটা, আমি যখন দেখি আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের প্রধানমন্ত্রী, অথবা আমার দেশের রাজা বাদশারা তারা চোখের চিকিৎসা, মাথা ব্যথা চিকিৎসা, পেটের অসুখ দূর করার জন্য দৌড়ে বাইরে চলে যান, তখন আমার কাছেও একটা ধারণা হয় যে আমার এখানে সম্ভবত সেই ব্যবস্থাটা নেই। কিন্তু আমার এখানে কোনো কোনো জায়গায় ব্যবস্থাটা হয়েছে, সেটা আমি মনে করিয়ে দেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন অসুস্থ হন, পৃথিবীর অন্যতম শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠিকে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। তিনি পিজি হাসপাতালে, তখন বঙ্গবন্ধু মেডিকেল, সেখানে গিয়ে চিকিৎসা করে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে বাংলাদেশে ইউরোপের চিকিৎসার মানসম্মত একটা
হাসপাতাল এখানে আছে, কিন্তু আপনি যদি নিজে যান আশিক ভাই, আপনি সেখানে দেখবেন অথচ তিনি যখন সুস্থ হলেন, সুস্থ হয়ে কিন্তু উনি দৌড় দিলেন ব্যাংককে। আমি সেটাই বলছি, আপনি যদি সেখানে যান, বঙ্গবন্ধু মেডিকেল যেটা এখন পিজি হাসপাতাল, তার যে ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো সুস্থ হয়ে টাকা খরচ করতে চলে গেলেন ব্যাংককে। রাইট।